This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে কলকাতা যুদ্ধ দেখেছে তা তো ৬০-৭০ বছরের আগে, তার আগে নয়। আপনি যদি ৭১-এর যুদ্ধ বলেন তাও ৫৪ বছর, ৫৫ বছর। সেই সময়ে কি প্রস্তুতি ছিল, কিভাবে যুদ্ধ মোকাবিলা করা হতো, এখন কি তা আদৌ অবশিষ্ট আছে? যুদ্ধের কি মোকাবিলা যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, কারণ যখন ৭১-এর যুদ্ধ হয়েছে আমার তখন ৭-৮ বছর বয়স। যুদ্ধ মোকাবিলার যে খুব কি অস্ত্রশস্ত্র ছিল না ছিল সেগুলো তো আমরা পরবর্তীকালে অনেক পরে যখন পড়াশোনা করে জেনেছি, কিন্তু বাস্তব অভিজ্ঞতায় যদি বলি আমাদের স্মৃতিতে যেটা আছে ওই ছোটোবেলাতে, যেটা হচ্ছে ওই ব্ল্যাকআউট সাইরেন বাজতো এবং সমস্ত শহরের আলো, বাড়ির আলো নিভিয়ে দেওয়া হতো, রাস্তার আলো নিভিয়ে দেওয়া হতো এবং তারপরে ঘরের মধ্যেই থাকতে হতো। এবং ৭১ যুদ্ধের ক্ষেত্রে আমরা সেরকম বাঙ্ক বা সেখানে কিছু থাকার এটা আমার মনে নেই, কারণ আমরা সেরকম কিছু করিনি। কিন্তু এটা আমার শোনা জিনিস, যেটা আমার বাবা মার কাছ থেকে শুনেছি বা মানে মানে ঠাকুমা ঠাকুরদাদের কাছ থেকে যা আমরা জেনেছি, সেই সময় অর্থাৎ জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তখন কিন্তু ওই সাইরেন বাজলে জাপানি যে বিমান বাহিনী আসছে, তখন কিন্তু একটা লুকিয়ে পড়ার বা নিরাপদ জায়গায় যাওয়ার একটা নির্দেশ থাকতো। কিছু কিছু জায়গায় কলকাতায় খোঁড়া হয়েছিল ওই ট্রেঞ্চের মতো বা বাংকার যাকে বলে, অর্থাৎ ওপরটা ঢাকা, তার নিচে কিছু লোক থাকবে, কিন্তু সেগুলো তো খুব বিশেষ কিছু নয়। একটা সুবিধে ছিল তখন সেটা কলকাতায় অনেক পুরনো বাড়ি ছিল এবং এই পুরনো বাড়িগুলো হচ্ছে একটু মোটা দেয়ালের এবং ওই সিঁড়ির তলা বা যেসব জায়গাগুলো একটু আর্চ আছে, অর্থাৎ খিলান আছে এবং তুলনায় শক্তপোক্ত, অর্থাৎ বাড়িটা যদি হঠাৎই বাড়ির কাছাকাছি বোম পড়ে বা বাড়ির ওপর বোম পড়ে, ভেঙে পড়লেও খিলানের অংশটা অনেক সময় রক্ষা পেয়ে যেত। সেই সব জায়গায় আমি এটা আমার মায়ের কাছে শুনেছি যে এরকম হয়তো রাত্রিবেলা ঘুমোচ্ছেন, এবার সাইরেন বাজলো, বাড়ির লোক যারা জেগে আছেন তারা ডেকে তখন ওই বাচ্চাদের নিয়ে তারা ওই খিলানের তলায় চলে যেত। তারপরে তো একটা সময় আরও যখন বাড়লো, তখন কলকাতা থেকে বহু মানুষ চলে যান বিভিন্ন গ্রামে বা অন্যান্য জায়গায়, যেখানে তারা বাড়ি ভাড়া করে থাকতেন। কলকাতা শহরে শুধু পুরুষরা যারা চাকরি বাকরি ব্যবসা পাতি করতেন তারা থাকতেন। আর বাকি ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু সেই অভিজ্ঞতাটা পাইনি। আর পুরনো বাড়ির ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই মজার বলবো না, বরং বলবো আকর্ষণীয়, যেটা হচ্ছে অনেক পুরনো বাড়ির ঠাকুর দালানে যদি দেখেন যে ঠাকুর দালানগুলো একটু উঁচুতে হয় এবং সেই উঁচু ঠাকুর দালানের নিচে একটা হলো স্পেস থাকে, ফাঁকা জায়গা অনেকটাই। বিশেষ করে আপনি যদি খেলাত ঘোষের বাড়ি যান, হ্যাঁ, সেখানে দেখবেন একটা বিশাল আপনার জায়গা সুড়ঙ্গের মতো এবং যেগুলো খিলান দিয়ে ঢাকা। এখন এগুলো হয়তো তখন তৈরি হয়েছে তখন এইসব বিমান আক্রমণ, যুদ্ধ এসব কিছুর জন্য নয়, কিন্তু সেগুলোও কিন্তু একসময় ব্যবহার করা হয়েছে এই জন্যই, কারণ এটা আমার শোনা জিনিস যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম নাকি বোমের সময় যখন বোম পড়তে পারে এরকম একটা আশঙ্কা দেখা দিচ্ছে, বাড়ির লোক বা পাড়া প্রতিবেশীর কিছু লোক তারা ওই যে সুড়ঙ্গের মতো অংশ ঠাকুর দালানের নিচ থেকে যে বড় অংশটা, সেখানে তারা আশ্রয় নিচ্ছেন, কারণ সেটা অনেকটা নিরাপদ বাড়ির ওপরে থাকার থেকে। এইগুলো মোটামুটি ছিল। আর এখনকার দিনে যদি বলি, আজকে হয়তো যুদ্ধের আবহাওয়া থাকলেও সেরকম বড় কিছু নয়, তবু যদি দেখা যায় যে হ্যাঁ খুব বিশাল কিছু হলো, এখানে একটু মজা করেই বলি, হ্যাঁ কলকাতায় কিন্তু এইভাবে আশ্রয় নেওয়ার এই মুহূর্তে সবথেকে বড় জায়গা হচ্ছে পাতাল রেল। কারণ পাতাল রেলের যে গহ্বর, সেখানে যে বাস স্টেশনগুলো যেগুলো মাটির নিচে আছে, সেগুলো এতটাই শক্তপোক্ত, কারণ দ্বিস্তর তিস্তর, যদি শিয়ালদা দেখে সেখানে ত্রিস্তর সুড়ঙ্গ পাতাল গহ্বর, সেখানে কিন্তু বহু মানুষ আশ্রয় নিতে পারেন যদি তেমন কোনো পরিস্থিতি ধরে এবং যদি সরকার থেকে সেরকম কোনো দেয়, তাহলে কিন্তু বহু যদি সত্যিই বোম পড়ে তাহলে কিন্তু বহু মানুষের মৃত্যু এড়ানো যেতে পারে বলে আমার মনে হয়।